কমিশনের উপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে জানালেন সিইসি। বিএসএফ এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ, বিজিবির প্রতিরোধে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত এবং লালমনিরহাটে ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর গুঞ্জন। অভিনন্দন, ভোরের পাতার সংবাদ সারা দেশে। সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কারা নির্বাচনে অংশ নিতে পারবে তা সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। তার উপর নির্ভর করবে কারা নির্বাচনে অংশ নিতে পারবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন জানিয়ে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের অনেকগুলো ধাপ রয়েছে, যেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। সিলেট সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। এখন থেকে ফিটনেসবিহীন বাসের কারণে সড়কে দুর্ঘটনা ঘটলে তার দায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুর কবির খান। শনিবার রাজধানীর বনানীর বিআরটি এর প্রধান কার্যালয়ে পরিদর্শন ও সড়ক নিরাপত্তা নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ফাউজুর কবির খান বলেন, গত এক বছরে সারা দেশের সড়ক দুর্ঘটনায় 7,000 নিহত এবং 12,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। অনেক জায়গায় দুর্ঘটনার দায় ফিটনেসবিহীন যানবাহনের কারণে। এসব যানবাহন সড়কে কিভাবে চলে তার জবাব বিআরটিকে দিতে হবে। ভবিষ্যতে ফিটনেসবিহীন কোনো যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটলে তার দায় বিআরটি এর সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হবে। লালমনিরহাটের পাটগ্রাম দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কাঁটাতার নির্মাণের অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। শুক্রবার উপজেলার দহগ্রাম ক্লাবপাড়া এলাকায় 8/41 এস নং এবং 71 এস নং পিলারের অভ্যন্তরে সকাল 10টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফ এর সদস্য ও কিছু নির্মাণ শ্রমিকের কাঁটাতারের বেড়া দেওয়ার কার্যক্রম চোখে পড়ে। ঘটনা জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফ এর সদস্যরা, কিন্তু কিছুক্ষণ আবার বিএসএফ এর অধিক পরিমাণ সদস্যদেরকে নিয়ে এসে এক পর্যায়ে ক্ষমতা খাটিয়ে বেড়া কাটা নির্মাণ করেন। ভারতীয় সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বাংলাদেশের বিজিবি এতে আপত্তি জানায়। তারপরও মঙ্গলবার পুনরায় বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওই দিন পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ ফের বন্ধ করা হয়। এরপর এটি আর শুরু হয়নি। 150 গজ ভিতরে দেন, ওরা মানতেছে না, ওরা পিলের কাছেই দেছে। বিজিবি মানা করতেছে, কিন্তু মারা ওরা মারতেছে। বিজিবি এখন আছে। হাসিনা নাকি বলে সই দিয়ে দিয়েছে আমাকে 0 লাইন থেকে দিবার, এই জন্য ওরা 0 লাইন থেকে দিয়েছে। আমরা এলাকায় বিজিবি অর্ডার দিলে এলাকা না করে দিয়েছি, বিজিবি অর্ডার দিলে ওখানে দিয়ে দিব, ওখানে দিয়ে দিব কোনো কথা থাকে। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পরিচয়ে প্রতারণার অভিযোগে ধামরাই থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি ধামরাই পৌরসভা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মোস্তফা মাহবুব মনির চৌধুরী। প্রতারণার মামলায় নিজ ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। জানা গেছে, আওয়ামী দুঃশাসনের সময়কালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর স্বজন পরিচয়ে নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন শিক্ষক মনির। স্ত্রীকে নিয়ে কোচিং বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির কথা বলে টাকা নিয়ে তালবাহানার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি প্রতারণা মামলাও দায়ের হয়েছে তার বিরুদ্ধে। ফরিদপুরের সালথায় অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মানব কল্যাণ ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দুপুরে উপজেলা মডেল মসজিদের হলরুমে 150 শতাধিক অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে সব কম্বল বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এ সময় সংগঠনটির সভাপতি মাওলানা মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি জসিমউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু সহ অন্তত পক্ষে 10 জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত 5 জনকে কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিফায়েত
দৌলতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে একটি মাছের ঘের নিয়ে স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন ও তার লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল প্রতিপক্ষদের। এরই জের ধরে শুক্রবার আসাদুল, মফিদুল ও জহিদুল সহ কয়েকশো লোকজন লাঠি, সোটা, দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীর হোসেন সহ তার লোকজনের উপর হামলা চালায়। আওয়ামী লীগের ক্যাডার বাহিনী, দোসর বাহিনী এরা কিন্তু সারা বাংলাদেশে রয়ে গেছে। তারই প্রতিচ্ছবি আপনারা দেখতে পেয়েছেন। এরকম কুষ্টিয়া জেলাতে আনাচে কানাচে সব জায়গায় আওয়ামী লীগের দ্বারা দোসররা তারা ঘুরে বেড়াচ্ছে নির্দ্বিধায়, তাদের কাছে অস্ত্র আছে। এবং এখনও এই মুহূর্তে যদি বিএনপির নেতাকর্মীদেরকে এইভাবে 60-70 জন মিলে আতঙ্কিত হামলা করে যদি বিএনপি নেতাকর্মীদেরকে মারে, যুবদলকে মারে, তো এর থেকে আমরা কি আশা করতে পারি? এখনও আওয়ামী লীগের আমি মনে করি যারা সন্ত্রাসী গ্রুপ এরা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কাঞ্চালে আছে এবং তারাই 5 আগস্টে তারাই হামলা করেছে, 5 আগস্টে তারাই লুটপাট করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও তারা লুটপাট করেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়িও তারা লুটপাট করেছে। তারই ধারাবাহিকতায় আজকে দেখেন কুষ্টিয়া জেলার প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের দোসর এখনও রয়ে গেছে এবং যারাই লুটপাট করেছে, অস্ত্রবাজি করেছে, চাঁদাবাজি করেছে, হত্যা করেছে, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মামলা দিয়েছে, তারাই দেখেন হঠাৎ করে আজকে আতঙ্কিতভাবে এই কুষ্টিয়া দৌলতপুর থানাতে আমাদের একটি ছেলে মজনু ও দৌলতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, এত ভালো ছেলে, এর মতো ভালো ছেলে আপনারা একটু তদন্ত করে দেখেন, এর মতো ভালো ছেলে হয় না। আমার কষ্ট লাগছে এটাই যে এরকম একটা ভালো ছেলের গায়ে যদি এইভাবে এরা আঘাত করতে পারে তাহলে এরা এখন আগামী দিনে কি করতে পারে। এই জন্য আমি চাই, দেশবাসীর কাছে চাই, এদের শাস্তি পেতেই হবে। এই যে আজকের যে ঘটনা ঘটেছে আমরা নিন্দা জানাই। আমি শুনলাম যে গ্যাঞ্জাম লাগিছে, এই গ্যাঞ্জাম লাগিছে শুনি আমি হচ্ছে একটা রুটি খেতে খেতে আপনার হচ্ছে ওই ঘটনাস্থলের দিকে আগাচ্ছি। তো এমন সময় দেখছি যে পিছন থেকে কিছু লোকজন আসছে। তো আমার বিষয়টা হলো যে আমার নিয়াতটা হলো যে ওখানে কারা গ্যাঞ্জাম করছে বা কে কে গ্যাঞ্জামে লাগিছে এটা জানার জন্য। এর মধ্যে পিছনের থেকে আপনার হচ্ছে আসাদুল, মফিদুল, জাহিদুল এরা হচ্ছে আপনার হচ্ছে আইসে আমার কাছে দাঁড়ায় আমাকে হচ্ছে আক্রমণ করার চেষ্টা করে এবং আমি শুধু একটা জিনিস জানতেছিলাম ওর কাছে যে তোমাদের সমস্যাটা কি। এরা আওয়ামী লীগের দোসর এবং হচ্ছে কি বলবো, এরা তো বিয়াদব, সব আওয়ামী লীগ করে। তো এখন আমি বলছি যে তোমাদের সমস্যাটা কি, আর ও আমার প্রতি উত্তরে বলছে তুই হ্যাঁ আছিসটা কি। কথাটা বুঝেন নেই? আমি বলছি তোমাদের সমস্যাটা কি, আর ও আমাকে প্রতি উত্তরে বলছে তুই হ্যাঁ আছিসটা কি। তার মানে আমি তখন বুঝে নিলাম যে সম্ভবত আমাকে ওই মিলাদ মাহফিলের দিন আক্রমণ না করতে পারার কারণে আজকে আমাকে এই আক্রমণটা করলো। ওরা বেশ কিছু ছেলেপেলে আমাকে ঘিরে নিয়ে এলো, পাথাড়ি মারিছে, কারোর হাতে নামদা, কারোর হাতে আপনার হচ্ছে ওই যে এই পাইপ, আপনার কি বলে টিসিবি পাইপ নাকি এক ধরনের পাইপ আছে, জিআই পাইপ, ওই পাইপ, তারপরে আপনার হাত কুড়ল, তারপরে আপনার হচ্ছে ওই লাঠি, এইগুলো আইসুটা আমার চোখে পড়েনি, আইসুটা ছিল কিনা জানিনি, তবে এগুলো ছিল, এগুলো আমার দেখা। আর আঘাত করে, এলোপাথারে আঘাত করার পরে মানে আমাকে কোনো কিছু বুঝতে দিনি তারা। এলোপাথারে আঘাত করার পরে আমি মাটিতে লোয়াই পড়ি। এদিকে কুষ্টিয়ার বেপরোয়ার বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় রাজু আহমেদ নামে একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। সকালের দিকে সৈয়দ মাসুদ রুমি ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা রাস্তা অবরোধ করে রাখে বেশ কয়েক ঘন্টা, পরে পুলিশ এসে নিয়ন্ত্রণ করেন। নিহত রাজু হলেন উত্তর কয়া গ্রামের মাসুদের ছেলে। জনবসতিহীন সবুজ প্রকৃতির চমৎকার দৃশ্যের এক গ্রামের নাম চান্দাপাড়া। প্রাকৃতিক সৌন্দর্যময় গ্রামটিতে সবই আছে, শুধু মানুষ নেই। এই গ্রামে সর্বশেষ 2020 সালে নামাজ আদায় হয়। পঞ্চগড় প্রতিনিধি নূর হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রাম চান্দাপাড়া। গ্রামটিতে একসময় বাস ছিল 70টি পরিবারের। জনমানুষের পদচারণায় মুখর ছিল সবুজ শ্যামল গ্রামটি। তবে গত 2 যুগ ধরে গ্রামটি যেন জনবসত শূন্য এক বিরান ভূমি। সবুজ গাছপালা আর কৃষিক্ষেত্রের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামটি ভারতীয় চোর ডাকাতদের
ডেরায় পরিণত হয়। সন্ধ্যা নামতেই চোর ডাকাতের দল গ্রামটিতে হানা দিত, লুটে নিয়ে যেত গ্রামের গরু মহিষ সহ সর্বস্ব। চোর ডাকাতের ভয়ে পুরো গ্রামই স্থানান্তর হয় পার্শ্ববর্তী গ্রামে। গ্রামবাসীরা চলে গেলেও এখনো কালের সাক্ষী হিসেবে নিজের অবস্থানেই দাঁড়িয়ে আছে চান্দাপাড়ার শতবর্ষী আধা পাকা জামে মসজিদটি। একসময় মসজিদটি নামাজের পাশাপাশি ধর্মীয় পাঠশালা হিসেবেও প্রসিদ্ধ ছিল, তবে গত 4 বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে এটি। এই গ্রামে সর্বশেষ 2020 সালে নামাজ হয়। অযত্ন অবহেলায় সীমানা প্রাচীর ও দেয়ালে ফাটল ধরা মসজিদটির ভেতরে বিভিন্ন পুস্তক, বারান্দায় মৃত ব্যক্তি দাফনে ব্যবহৃত কাঠের পুরনো একটি খাটিয়া, সামনে অব্যবহৃত অকেজো একটি নলকূপ আর দেয়ালের বাইরে অজু করার পানির জন্য নির্মিত একটি কুয়ো এখনো রয়েছে। এখানে একটা অনেক বড় গ্রাম ছিল, গ্রামে মানুষজন অনেক আসছিল, এখন কেউ নাই। এই গ্রামটা বিচ্ছিন্ন হয়ে গেছে। গ্রামটা বিচ্ছিন্ন হয়, চুরি ডাকাতি আমাদের এদিক বেশি হওয়ার কারণে গ্রাম থেকে সবাই অনেক দূরে চলে গেছে, গ্রাম ভেঙে অনেক দূরে চলে গেছে। হওয়ার পরে এই মসজিদটা ছিল ভারত বাংলাদেশ মিলে এই মসজিদটা চালু ছিল। আগে আমার বাপ দাদার আমল থেকে এই মসজিদটা চালু ছিল। কিছুদিন থেকে মসজিদে 5 ওয়াক্ত আজান হয় না, নামাজ হয় না। এটার কারণ হইলো আমরা শুনছি আমার বাপ দাদার কাছ থেকে, বলে এই গ্রামে হচ্ছে অনেক চুরি ডাকাতি হচ্ছিল, তার জন্য এই মসজিদটা এখানে রেখে আমরা সবাই চলে গেছি ওই দিক। পরে এই এলাকার যুব সমাজ উদ্যোগ নিয়েছিল, তারপর বর্ডারের এলাকার জন্য এই মসজিদটাতে কোনো সংরক্ষণের কাজ হচ্ছে না। যদি সরকার থেকে আমরা কিছু অনুদান পাই তাহলে আমরা এই মসজিদটা ভালো করে উন্নয়ন করে নামাজ পড়ার মতো উপযুক্ত করতে পারি। এই মসজিদের বয়স হলো না হলো আমরা এখান থেকে সরে গেছি 25-26 বছর হবে। তার আগের মসজিদ আমরা কইতে পারি না। এখন এই মসজিদ নামাজ পড়ে না। আগে যে জমিগুলো ছিল, এইখানে একটা 60-65 ঘর ছিল, এই ঘরের মানে বসবাস ছিল। এর ভিতর ভারত আর বাংলাদেশ এক কাছে কাছাকাছি ছিল। এই থাকতে থাকতে হঠাৎ করে একদিন ডাকাতি হয়ে গেল। ডাকাতি হওয়ার পূর্বে তখন আমরা জানের ভয়তে চলে গেলাম অন্যখানে যায়। কিছুদিন ধরে মনে হয় যে জমি জায়গাগুলো আবার গাছ বাস লাগায় কি সুন্দর করে আবাদ করতেছি। মসজিদ তো পুরাতন মসজিদ পড়ে আছে, অনেক লোক দেখতে আসে, এখন এই বাগান দেখতে আসে। যদি মসজিদটার উন্নয়ন হয় তাহলে ভালো হইতো, মসজিদটা থাকে যাইতো। এই মসজিদটা মানে ভবিষ্যতের জন্য যেন মসজিদটা থাকে। চুরি ডাকাতির ভয়ে আমরা অত্যাচারে আমাকে এই গ্রাম থেকে ছাড়তে হয়েছে। এই গ্রামটা ছাড়তে হয়েছে আমাদের গ্রামের বাসী। চুরি ডাকাতি ভয় রাত্রিবেলা আসি, ঢুকে যায়, মারাটাকে ভরে নিয়ে চলে যায়। এই জন্য আমরা ছাড়িয়েছি। এখানে 2000 সালে আমরা এখান থেকে বাড়িঘর ভাঙে আমরা এখান থেকে 2 কিলো আগে মনে করি দূরে চলে গেছি। তারপর এখানে সামনে এদিকে উত্তর পাশে ভারত, পশ্চিম পাশে ভারত, 3 সাইডে ভারত। এখানে চোর ডাকাতের কারণে আমরা এখানে থাকতে পারিনি। এখানে আমরা বাচ্চাগুলা সবাই ওদিক চলে গেছে 2 কিলো দূরে। স্থানীয়রা চাইলে চান্দাপাড়া গ্রামের ঐতিহ্য ফেরাতে এবং মসজিদটি সংস্কারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আমরা 90 দশকের দিকে আর কি, তখন কাঁটাতারের বেড়া ছিল না। ভারত এবং বাংলাদেশের যে উভয় দেশের যে একটা ডাকাতের দল ছিল আর কি, বিভিন্ন ভাবে এরা কি করতো, রাতে বেলা বাংলাদেশের ডাকাতও দেখা গেল ডাকাত করে আসে ওই চান্দাপাড়া গ্রামটাতে আশ্রয় নিত। আবার ভারতের ডাকাত গুলো যখন বাংলাদেশে আসতো ওরাও যায় ওখানে আশ্রয় নিত। এই যে একটা মানে কন্ট্রাডিকশন, মানে ওদের মধ্যে একটা গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক ছড়ে যায়। এর মধ্যে আবার ওইখানে একটা হঠাৎ করে মার্ডারও হয়ে যায়। এই মার্ডারটা হওয়ার পরে অনেক মামলা হামলা এইভাবে চলাকালীন সময়ে গ্রামটা আস্তে আস্তে মানুষগুলো এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে আসে, তারা বাড়িঘর করে আর কি। মানে আস্তে আস্তে গ্রামটা বিলুপ্তি হয়ে যায়। তো মসজিদটা এখনো আছে। আমরা যদি আমাদেরকে সরকারি পক্ষ থেকে যদি কোন রকম সহযোগিতা করা হয় তাহলে অবশ্যই এই মসজিদটাই ইয়া করবো। আর আমার যদি ইউনিয়ন পরিষদের কিছু থাকে বা ওই ধরনের আমি পাই কিছু সরকার থেকে, তাহলে অবশ্যই আমি সেটা ওই মসজিদটার প্রতি একটা খেয়াল রাখার চেষ্টা করব, সেটাকে ধরে রাখা যেন যায়। আমাদের পরবর্তী প্রজন্ম এসে যেন বলতে পারে যে এখানে একটা শতবর্ষী বা পুরাতন একটা ইতিহাসের সাক্ষী হিসাবে একটা মসজিদ আছে। পার্শ্ববর্তী গ্রামে থাকা চান্দাপাড়া গ্রামবাসীর দাবি প্রাচীন এই মসজিদের সংস্কারে সরকারি সাহায্য সহযোগিতার।
মৌমিতা মৌ, ভোরের পাতা। লালমনিরহাটের হাতীবান্ধায় ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলা শহরের হেলথ অ্যান্ড মেডিকেয়ারে এক নবজাতকের মৃত্যু হয়। পরিবারের দাবি, ওই ক্লিনিকের চিকিৎসক ডক্টর তৌফিক আল আমিনের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা ওই ক্লিনিকের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করলে অবস্থার বেগতিক দেখে গা ঢাকা দেয় ডাক্তার তৌফিক আল আমিন। হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের আমঝোল এলাকার রহিসুল ইসলামের অভিযোগ, তার গর্ভবতী স্ত্রী খাদিজা বেগমকে হেলথ অ্যান্ড মেডিকেয়ারে নিয়ে আসেন। 11টা-12টা থেকে ওই ডাক্তার আসে না এই আস্তে আস্তে বাচ্চার শ্বাসকষ্ট বাড়ার পর বাচ্চা এমন একটা পর্যায়ে চলে গেল, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আর কি, অর্থাৎ মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে যেত। তাহলে লাস্টে আমরা কি করলাম, লাস্টে আমরা সরকারি কমপ্লেক্সে নিয়ে গেলাম, ওইখানে নিয়ে দিয়ে দেখি বাচ্চা মারা গেছে। 3 দিন আলট্রা রিপোর্টে আসছে বলে রুগী 10 তারিখে সিজার করা যাবে, কিন্তু বাচ্চার সমস্যা আছে, রুগী সিজার করবো না আমরা, আপনারা রংপুরে নিয়ে যান। তখন আমরা বলছি আর একটা ক্লিনিক আছে ওইখানে নিয়ে যাই। তখন এইখানে নিয়ে আসছি, এইখানে বলছে 40 সপ্তাহ হয়ে গেছে, বাচ্চা বের করা যাবে, কাল ডেট পার হয়ে গেছে, কালকে আপনারা নিয়ে আসেন। আমার কথা হচ্ছে এইটা, ডাক্তার যদি রাউন্ড দিতে না পারে তাহলে এখানে কিসের ব্যবসা ধরি বসতে? এখানে কি বিচার আমরা চাই? আমরা আর কিছু চাই না, বিশ্বাস চাই। আমি কই আমার বাচ্চারা এখানে গণনিকাশ নেই রে বাবা, কই বলে ডাক্তার বলে কি কয় পাটগ্রাম যায়, ডাক্তার বলে নামাজ পড়ে, ডাক্তার বলে ভাত খায়। বাবা আমার বাচ্চারা হাতে ধরে ডাক্তার মারলো রে বাবা, আমি বিচার চাই বাবা, আমার ডাক্তার কানি দাও বাবা, আমি নিজে বিচার করি বাবা। মেডিকেল হেলথ কেয়ার হাতীবান্ধা একটা নবজাতক শিশু মৃত্যু হয়েছে, এখানে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ উঠেছে। তা আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যদি আমরা লিখিত অভিযোগ পেয়ে থাকি, তাহলে আমার ঊর্ধ্বতনের সাথে আমি যোগাযোগ করে তদন্ত কমিটির মাধ্যমে এর সুপারিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব, এই আশ্বস্ত করছি। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসবে উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে প্রথম দিনের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সংস্কার কমিশনের উপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে, জানালেন সিসি। বিএসএফ এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ, বিজিবির প্রতিরোধে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত এবং লালমনিরহাটে ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর গুঞ্জন। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।